ঘটনাটি ঘটল রাত 11টার সময়। কলকাতা থেকে দেশে যাচ্ছি, দেশ বলতে যেখানে আমি জন্মেছি। কলকাতা থেকে ট্রেন যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। সকাল 5টায় একটা ট্রেন আছে, তাতে গেলে মাঝদিয়া রেল স্টেশনে পৌঁছাতে সকাল 8টা সাড়ে 8টা বেজে যায়। স্টেশনে নেমে আরও 5 ক্রোশ হাঁটা, খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও 2 ঘন্টা। তারপর আরও একটা ট্রেন আছে, সেটা ছাড়ে সকাল 9টায়, তারপরে দুপুর 2টোয়, তারপর সন্ধে 6টায়। সন্ধ্যা 6টার ট্রেনে গেলে রাত 9টায় পৌঁছতে পারা যায় মাঝদিয়া স্টেশনে, কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত 11টা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যাই না। তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি। প্রত্যেক শনিবার দিন দুপুর 2টোর ট্রেনে বাড়ি যাই। তাতে সুবিধা খুব, ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায়। কিন্তু সব সময় সে ট্রেনে যাওয়ার সুবিধা হয় না। লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল। রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধুবান্ধবদের সঙ্গে কাটাতে বেশি ভালো লাগে। কোনো শনিবারে বাড়িতে না গেলে বাবার চিঠি আসে, লেখেন, তুমি গত শনিবার বাড়ি আসনি কেন? আমরা তোমার পথ চাহিয়া বসিয়াছিলাম। তোমার শরীর খারাপ হইল কিনা ভাবিয়া খুবই চিন্তিত আছি। পত্র পাঠ উত্তর দিবে, ইত্যাদি। আমি বাবার একই সন্তান। বাবার বয়স হয়েছে, আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু। আমি বড় হব, আমি মানুষ হব, আমি বংশের মুখ উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে। দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি। আমার জন্য বাবা মোটা হাত খরচ পাঠান। সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি, ক্রিকেট খেলা দেখি, আবার কখনো কখনো বা সিনেমা দেখতে যাই। কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয়। সেখানে চারিদিকে ইঁদু পানা পড়া পুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল। আমাদের মতো যাদের অবস্থা ভালো নয়, তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল 12 আড়ি তলায় বটগাছের ছায়ায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে, তাস খেলে। আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে। কারোর কোনো কাজ নেই, বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না, সে পয়সা তাদের নেই। তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে। আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায়। আমার জুতো, আমার চুল ছাঁটা, আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায়। কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি। আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা। আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য। বাবা তাকে নসু বলে ডাকতেন। তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন। বড় ভালো লোক। আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন, বলতেন, কি রকম লেখাপড়া হচ্ছে বাবা, ভালো তো? আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, বলতাম, হ্যাঁ। তিনি বলতেন, হ্যাঁ, খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা। এখন দিনকাল খুব খারাপ, আর কলকাতা শহরে যেরকম গাড়ি ঘোড়া, ট্রাম বাস শুনেছি, খুব সাবধানে চলাফেরা করবে। নসু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশাই। তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্চা হতো না। কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়ত, আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকেই চাই। তারপর আছে 12 আড়ি তলা দুর্গাপুজো, কালীপুজো থেকে আরম্ভ করে 3 ক্রোশ দূরে জমিদার বাবুদের বাড়িতে যত উৎসব, যত বিয়ে, ব্রত উদযাপন, সবেতেই তার ডাক পড়ত। তা এই আবহাওয়াতেই আমি মানুষ। কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি। কলকাতায় তখন আমার স্কুলের পরীক্ষা চলছিল। 3 সপ্তাহ দেশে যেতে পারিনি। বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি 3 সপ্তাহের জন্য দেশে যেতে পারবো না। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার।
মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব, কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘড়িতে তখন 12:30। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা 3:30। আমার বন্ধু যে আমার পাশের বিছানায় শুতো সেও দেখলাম অঘোরে ঘুমোচ্ছে। মনে হলো সর্বনাশ, দুটোর গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে। এরপরে তো সেই সন্ধে 6টার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই। সেই গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছতে তো সেই রাত 11টা বেজে যাবে। কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল। ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই মাঝদিয়াতে পৌঁছবে। তার মানে যখন 5 ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছবো তখন রাত 11টা বেজে যাবে। বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন, বলবেন, দুপুরে দুটো ট্রেনে আসতে পারলে না। কিন্তু না, ট্রেনটা ঠিক সময়েই মাঝদিয়া স্টেশনে পৌঁছে গেল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। এদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম। গেটের বাইরেই বাজার। অত রাত বলে বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা। তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম। ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছব, কিন্তু কোনো রিক্সাওয়ালাই অত দূরে যেতে চাইল না। বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না। সবাই এক কথা বললে, অত দূরে সাওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত 1টা বেজে যাবে। আমি বললাম, আমি তোমাদের ডবল ভাড়া দেব। তবু কেউ যেতে রাজি হলো না। অগত্যা হাঁটতে শুরু করলাম। হাতে অনেক জিনিস ছিল আমার। বাবা কাশির ওষুধ নিয়ে যেতে বলেছিলেন। শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগেই ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম। মার জন্যে নিয়ে গিয়েছিলাম 1000 মলম। মার পায়ে হাজা হয়েছিল। তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে। আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম, যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন। রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি। চারিদিকে নিশুতি অন্ধকার। রাতের গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে, কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে। বড় বড় গাছগুলোকে দূর থেকে অন্ধকারে পাহাড় বলে মনে হচ্ছে। খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল। অমাবস্যার রাত। আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর। মাঝে মাঝে শেয়ালের হুক্কা হুয়া কানে আসছে। দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল, কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল। তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো, কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না। একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। চারিদিকে কয়েকটা বড় বড় বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে। শনি মঙ্গলবার ও জায়গাটা হাট বসে। হাট বেলাবেলি শেষ হয়ে গেছে। চারিদিকে 2-4টে ছোটোখাটো দোকান। তারাও দোকানের ঝাঁপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে। বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। সেই ছোটবেলাকার ঘটনা। কিন্তু তখন থেকেই জায়গাটায় এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন গা ছমছম করত। আর তখন তো রাত 10:30 বেজে গেছে। মনে পড়ল বাবা মা হয়তো এখন ঘুমিয়ে পড়েছেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল। তারা ভাবছেন আমি আর আসবো না। মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল। বাবা বলছেন, আর কেন বসে আছো, খোকা আজকে বোধহয় এলো না, তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো। মা বোধহয় তখন খেয়ে নিয়েছে। তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি। রাত তখন 11টা বেজে গেছে। রাস্তাটা গিয়ে নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে। আগে এখানে একটা নদী ছিল। আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো, কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে। সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয়। তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে। বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলোও জমেছে। এখানকার লোকটাই ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল। আমি ঢালু রাস্তায় নামতে লাগলাম।
তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখলাম ওপারের রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে। রাস্তায় তার পা নেই, শুধু হাওয়ায় ভাসতে ভাসতেই এগিয়ে আসছে আমার দিকে। আমি আর এগোলাম না, এগোতে ভয় করল। ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল? তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি। হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল, বলল, কে ওখানে? আমি কি জবাব দেব বুঝতে পারলাম না, শুধু একটু থেমে বললাম, আমি কে? বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো। সামনে মুখের কাছে এসে বলল, কে কে তুমি? আমি ভয়ে শিউরে উঠেছি। তখন কিছুই জবাব দিতে পারলাম না। সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে, ও তুমি বিমল, দীনেশদার ছেলে? আমার তখন যেন জ্ঞান ফিরে এলো। চিনতে পারলাম মূর্তিটাকে, আমার নসু কাকা। বললাম, নসু কাকা আপনি? নসু কাকা বললেন, হ্যাঁ আমি। তা তোমার আসতে দেরি হলো যে? বললাম, দুপুর 2টো ট্রেনটা ধরতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলুম, তাই সন্ধ্যে 6টার ট্রেন ধরে এসেছি। নসু কাকা বললেন, তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে। এই রাত বিরেতে কি আসা ভালো? আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়ল। বললাম, তা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? নসু কাকা বললেন, জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন, তার বড় ছেলের খুব অসুখ। আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে। যত রাতই হোক আমাকে যেতেই হবে। তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, তাই খেয়ে নিয়েই দৌড়চ্ছি। আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি, তুমি এগিয়ে যাও, আমি খেয়ে উঠেই যাচ্ছি। তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি? আমি বললাম, কই না তো। নসু কাকা বললেন, তা রাত্রির বেলা হয়তো টাওয়ার হয়নি তোমার। তা তুমি বাবা একলা এত রাত্রিরে এসে ভালো করনি। চলো চলো, আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই। বললাম, আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন? আর আপনারও তো তাড়াতাড়ি আছে। নসু কাকা বললেন, সে কি কথা? এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি? শুনলে ধীরেশ দা যে আমার উপর রাগ করবেন, বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে। কি আর করা যাবে, ওদিকে জমিদার বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা, আর তিনি কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান। রাস্তায় যেতে যেতে নসু কাকা বলতে লাগলেন, তুমি 3 সপ্তাহ বাড়ি আসনি, সেজন্য ধীরেশদা খুব ভাবছিলেন। কলকাতায় থাকো তুমি, তোমার বয়স হয়েছে, তোমার যত পড়াশোনাই থাক, সপ্তাহে একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না? তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে, তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয়। আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম। তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন, ওই দেখো তোমাদের বাড়ি। এইবার আর কোনো ভয় নেই, আমি চলি, আমার খুব তাড়া আছে। বলে তিনি চলে গেলেন।
আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম, বাবা বাবা। বাবা আমার ডাক শুনেই ধরপড় করে জেগে উঠলেন। মাও জেগে উঠেছেন। তাড়াতাড়ি দরজা খুলে দিয়ে আমাকে দেখে অবাক হলেন। খোকা, তুমি এসে গেছো? কোন ট্রেনে এলে? দুপুরের ট্রেনে আসতে পারলে না? বললাম, দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম, তাই। বাবা বললেন, তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয়? জানো, বাড়ি পৌঁছতে রাত 11টা বেজে যাবে। তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল, তা জানো? কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাতি পড়েছিল। আমি বললাম, আমি তা তো জানতাম না। রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে, তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। নসু? নসু কাকা? বললাম, হ্যাঁ, তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল। তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন। তাদের বড় ছেলে মড়ো মড়ো অবস্থায়, তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন। বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন। মাও অবাক। বাবা বললেন, তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা? তিনি তোমার সঙ্গে কথা বলেছেন? তুমি কি সব আবোল তাবোল বকছ? আমি বললাম, বারে, আমি ভুল দেখব কেন? আমি নসু কাকাকে চিনতে পারবো না? বাবা বললেন, কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন, আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলুম। রাজদেবী 2.0-তে শুনছিলেন একটি গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আমরা রাজদেবী 2.0 চ্যানেলে এরকম রহস্য এবং রোমাঞ্চ মিশ্রিত ভয়ঙ্কর গল্প উপস্থাপন করে থাকি। আমাদের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে নিজেদের পরিচিত মহলে শেয়ার করবেন, যাতে রাজদেবী 2.0 আরও বৃহত্তর হয়ে উঠতে পারে। আপনাদের শুভকামনাই আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস, শব্দ সংযোজন ও আবহে টিম রাজদেবী প্রোডাকশন, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। তবে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরবো আবার পরবর্তী গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।